রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের প্রথম কর্মদিবস যথাসময় হবে স্থানীয় নির্বাচন জানালেন ডক্টর মঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন আন্দালিব পার্থ। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠার সততায় দায়িত্ব পালনের নির্দেশনা প্রধানমন্ত্রীর, জানালেন পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। বিএনপি সরকারের জনপ্রিয়তা তলানিতে মন্তব্য নাহিদের। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরের ছেলে মেয়ে সহ শিক্ষক দম্পতিকে হত্যা, ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল লাশ, 2 মাদকসেবী গ্রেফতার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অব অনার দেওয়া হয়। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন এই রাষ্ট্রপতি রবিবার সকালেই ছেড়ে যান হেয়ার রোডের ৩৫ নম্বর বাসা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই বাসায় উঠেছিলেন মির্জা ফখরুল। তার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। অবশেষে হেয়ার রোডের ৩৫ নম্বর বাংলোটি ছেড়ে গেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় এই বাংলো ছাড়েন তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা এখন বঙ্গভবন। বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অফ অনারের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয় রবিবার থেকে। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এর আগে 20 আগস্ট জাতীয় সংসদে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান 88 ভোট। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন হবে, জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 2008 থেকে 2024 সাল পর্যন্ত কোনো নির্বাচনেই জনগণের অধিকার প্রতিফলিত হয়নি বলে মন্তব্য তার। এদিকে দায়িত্ব বুঝে নিয়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান জানান, গত 17 বছর সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। বলেন, জুলাই অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নিয়ে 6 মাসের মাথায় মন্ত্রণালয় পুনর্বিন্যাস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার শপথ নেয়ার পর রবিবার মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, দুর্নীতি অনিয়মের সাথে কোনো আপোষ করা হবে না। 8, 14 এবং 18 এবং 24 এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন মন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, সরকারের সকল কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছাতে হবে। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ বলেও উল্লেখ করেন। আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু
যে দ্য ওয়ে দে ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এদিকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ মন্ত্রণালয়ে যান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আশ্বস্ত করেন যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিক ও সেবামুখী করা হবে। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দেব, কারণ বাংলাদেশের ফ্লাইট বাংলাদেশের মানুষগুলি কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারছে না। এদিকে জনগণকে দেয়া বর্তমান সরকারের প্রতিশ্রুতি সবাইকে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শাচিং প্রু। বৃহত্তর পার্বত্যাঞ্চলে আমরা যেটা আজকে দীর্ঘ আপনার স্বাধীনতা প্রাপ্তির থেকে যে সমস্ত আনরেস্ট সিচুয়েশনের পরে বর্তমানে এই অবস্থায় এসেছি, সেটা জন্য সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলেম ওলামা সহ সব ধরনের মানুষের কাছে ধর্মীয় মূল্যবোধ নিয়ে কাজ করার প্রত্যাশার কথা জানান নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীরও যারা মানে নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। তো সেই হিসাবে যখনই ওনারা মানে আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরো আগে গেলে ভালো হতো, এই টুকটাক যেগুলো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যেত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য মন্ত্রণালয় ও এর অধীনের দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে কর্মকর্তা এবং দপ্তর প্রধানদের পরিচিতি সভায় তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। অনেক সময় ডিসিশন নিয়ে আমরা সেগুলা ইমপ্লিমেন্টেশনের দিকে আগাতে পারি। এখন থেকে এগুলা করা যাবে না বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেন এই কাজগুলো করতে পারি, পার্টিকুলারলি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিএফটিসি, এগুলো তো আসলে বিএসএস এক্সেট্রা অনেকগুলো আছে, কিন্তু এই তিনটা প্রতিষ্ঠান কিন্তু পিপলের ফেস, মানুষ দেখতে পারে, মানুষকে দেখাতে পারি, এবং এগুলার ইনফ্রাস্ট্রাকচার বা এগুলার ডিজিটাল আপগ্রেডেশন এক্সেট্রা, এগুলো যখন আমরা করতে পারবো খুব ফাস্ট পেসে, তখন বাংলা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর মানটাও বাড়বে। পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও দায়িত্ব পালনের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করে এ নির্দেশনা দেন তিনি। এ পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহ উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে সরকার কাজ করছে। রবিবার সকালে প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের গ্যাস সরবরাহে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকার দায়বদ্ধ থাকবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। তো যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। 15 বছর আওয়ামী লীগ সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানি সহ অনেক ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সেমিনারে অন্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকে সুর পরিবর্তন করেছে। জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ তাদের। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। 11 দলীয় ঐক্যের আগামী 5 সেপ্টেম্বরের লং মার্চে রাজনৈতিক বা প্রশাসনিক বাধা এলে গণতান্ত্রিকভাবে তা মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 5 সেপ্টেম্বর সকাল 7টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। নাহিদ ইসলাম বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগেও এই কর্মসূচি পালন করবেন তারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গত 6 মাসে সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের অপরিকল্পিত ও অব্যবস্থাপনার কারণে মানুষের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে। সরকারের উপর আস্থা তলানিতে ঠেকেছে বলে মন্তব্য করেন তিনি। 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে যে এটা একেবারেই জনগণের সাথে প্রতারণা, এবং যেই প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন সেই একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সাথে করছে। বিরোধী দল ছোটখাটো বিষয় নিয়ে মন্তব্য করলেও শেখ হাসিনার বিচারের দাবিতে সোচ্চার নয় বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিকে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, বিএনপি ও অন্যান্য দলের সক্রিয় অংশগ্রহণ না থাকলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না। রবিবার জুলাই গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলের আন্দোলনের ইতিবৃত্ত নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভায় একথা বলেন তারা। ইশরাক হোসেন বলেন, আবু সাইদের ছবি প্রকাশের পর স্বৈরাচার হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে। 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা থেকেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, আন্দোলনে আহত ৩০-৪০ হাজার মানুষকে পুনর্বাসনের আওতায় আনার কাজ শুরু হয়েছে। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে স্মৃতি সংরক্ষণের আশ্বাসও দেন তিনি। ডাক্তার জাহেদুর রহমান বলেন, নিরস্ত্র মানুষ যেভাবে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে তা ইতিহাসে স্মরণীয়। এর মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করে একটি গণতান্ত্রিক ধারা সূচিত করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যারা বিরোধী দলীয় যারা রয়েছেন তাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত। তারা অনেক সময় নিজেদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের বিষয়ে অনেক বেশি সোচ্চার হয়ে ওঠেন, কিন্তু আজকাল আমরা খুনি হাসিনার যে গণহত্যা চালিয়েছে সেটার বিচারের জন্য কিন্তু আমরা তেমন কোনো তাদের উচ্চবাচ্য বলেন বা রাজনৈতিক কর্মসূচি সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা দেখছি না। নতুন বাংলাদেশ কেমন হলো অনেকে অনেক আলাপ করেন। আমাদের বিদ্যুতের সংকট খানিকটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে আইন শৃঙ্খলা নিয়ে কেউ কেউ কথা বলি, কোথাও কোথাও কিছু না কিছু সমস্যা তো আছেই, এত বড় দেশে এটা সমস্যা হবেই। কিন্তু আমরা এটা বলতে পারি বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে গেছে, বাংলাদেশ একটা নিয়মিত নির্বাচন হবে এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। মাদক সেবনে বাধা দেয় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেছে মাদকাসক্তরা। হত্যার পর সেই বাড়িতেই গোসল সেরে ফ্রিজ থেকে বের করে খাবারও খেয়েছে খুনিরা। রংপুরের কামাল কাসনা মাছুয়া পাড়া থেকে 4 লাশ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এরই মধ্যে জড়িত 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। শাহনেওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। প্রবেশ করে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে। তারা সম্পর্কে মামাতো ভাই। আমার দুলা ভাইয়ের লাশ ছাদে ছিল। আমার ভাগনা 12 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে ও জেলা স্কুলে। ওর লাশ ছিল খাটের নিচে, ও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে শিক্ষক পরিবারের সদস্যদের হত্যা করা হয়। ওই 2 জন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ পেয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। সেখানে তাকে হত্যা করা হয়। ধস্তাধস্তির শব্দ পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তাকে সিঁড়িতেই হত্যা করা হয়। পরে ওই দম্পতির মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী ঘর থেকে বেরুলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে মাদকাসক্তরা। অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। গণপতি স্যারের নিয়ত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার শঙ্কায় ওই দম্পতির ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এরকম একটি সপরিবারের হত্যাকাণ্ড আমাদের রংপুরের আইন শৃঙ্খলার দিকে মানুষের নজর দিয়েছে যে কেউ আমরা আর নিরাপদ নই। তাদের পরিবারটাই মাটির মতো মানুষ, তো এই মানুষের যে এরকম হবে এটা তারা মানে নেওয়ার মতো না। রংপুর তো শান্তির শহর, আমরা শান্তিটাকে দেখতে চাই। প্রকৃত যারা দুর্ঘটনা ঘটিয়েছে এদেরকে উদ্ধার করতে পারলে পরে, বের করতে পারলে পরে মনে একটা শান্তি আসবে, নাহলে আমরা শান্তির মধ্যে বসবাস করতে। এই ঘটনায় উদ্বিগ্ন ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নিথর দেহগুলো শুধু একটি হত্যাযজ্ঞ নয়, সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার ডিকাপ ও অক্সফাম আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। 2017 সালের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা সকল রোহিঙ্গার তথ্য দ্রুত যাচাই করে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপর জোর দেন তিনি। বলেন, রোহিঙ্গা সমস্যা 10 বছর ধরে চলছে, এটা যেন কোনোভাবেই 20 বছরের সমস্যায় না গড়ায়। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান প্রতিমন্ত্রী। সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, এ নিয়ে ভুল তথ্য প্রচারে সাবধান থাকতে হবে। আর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যাচাই বাছাই প্রক্রিয়া যথাযথ করা এবং রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।
The Rohingya people themselves have repeatedly expressed a desire to return home. We must listen to them. We must respect their aspirations also. A refugee camp should never become a permanent substitute for a homeland. We also need to move forward on verification. The verification process must be expedited on the basis of the agreed bilateral instruments, taking into account children born in the camps. সংকট মোকাবেলায় সবার আগে দেশের মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন দেখবে বাংলাদেশের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজছেন, তখন তারাও ইতিবাচক ভূমিকা রাখবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে না দেখে মানবিক ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে তারা মিয়ানমারের রাখাইন অঞ্চলের জনগোষ্ঠী। তাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। আইনমন্ত্রী জানান, এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জাতীয় কমিটি গঠন করেছেন। সেই কমিটি দেশ বিদেশের বিশ্লেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। দেশের রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়ালে সমস্যার দ্রুত সমাধান সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রীদের প্রথম কর্মদিবস যথাসময় হবে স্থানীয় নির্বাচন, জানালেন ডক্টর বঈন খান। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকা চাইলেন আন্দালি পার্থ। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠা, সততায় দায়িত্ব পালনের নির্দেশনা প্রধানমন্ত্রীর, জানালেন পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়। আওয়ামী লীগের পথে হাঁটছে বর্তমান সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। বিএনপি সরকারের জনপ্রিয়তা তলানিতে মন্তব্য নাহিদের। মাদক সেবনে বাধা দেয়ায় রংপুরের ছেলে মেয়ে সহ শিক্ষক দম্পতিকে হত্যা, ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল লাশ, 2 মাদকসেবী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।